নমস্কার বন্ধুরা, এমএল এডুকেশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন 1948 থেকে 49-এর যে সমস্ত সুপারিশ ছিল, তো সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে, এই বিষয়টা উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার, বিএ, এমএ, এমএড এবং এসএলএসটি স্তরের ক্ষেত্রে খুবই উপযোগী। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম হলো রাধাকৃষ্ণন কমিশন, আর এর ইংরেজি নাম হলো ইউনিভার্সিটি এডুকেশন কমিশন। 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট আমরা পরাধীনতা থেকে মুক্ত হই। শোক, দুঃখ, বেদনাগ্রস্ত ভারত জীবনে নবদিগন্তের সূচনা হয়। দেশের নেতৃবৃন্দ সেদিন উপলব্ধি করেছিলেন যে সদ্য প্রতিকূল আবহাওয়াযুক্ত দেশবাসীকে সুস্থ সবল মনের অধিকারী করতে এবং আর্থসামাজিক পুনর্বিন্যাস ঘটাতে শিক্ষা সংস্কারের প্রয়োজন। তারা উপলব্ধি করেছিলেন যে অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রচলন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, উচ্চশিক্ষা ব্যবস্থার পুনর্গঠন, বৈজ্ঞানিক ও কারিগরি শিক্ষার সম্প্রসারণ ও উন্নয়ন প্রভৃতি বিষয়গুলির ক্ষেত্রে উন্নত মানের পরিকল্পনা আবশ্যিক। ঔপনিবেশিক শাসন থেকে মুক্তিলাভের পর জাতীয় জীবনে আশা আকাঙ্ক্ষার কথা স্মরণ রেখে ভারত সরকার 1948 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর, দেখো 1948 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর বিশ্ববিদ্যালয় শিক্ষা সম্পর্কে ব্যাপক অনুসন্ধান এবং তার উন্নতির জন্য স্বাধীন ভারতে প্রথম শিক্ষা কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠন করেন। তাহলে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল কত খ্রিস্টাব্দে? না, 1948 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর। এই কমিশনের সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই কমিশনের সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তাঁর নাম অনুসারে এই কমিশন রাধাকৃষ্ণন, এটা কৃষ্ণন হবে, এটা একটু মিস্টেক হয়েছে, রাধাকৃষ্ণন কমিশন নামেও পরিচিত। কমিশনের সদস্য, এই কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল 10 জন। দেখো, এখানে যে কটা পয়েন্ট আলোচনা করা হবে প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসার সম্ভাবনা খুবই প্রবল। তাহলে এই কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল 10 জন, আর এদের মধ্যে 3 জন ছিল বিদেশি সদস্য, মানে বিদেশি শিক্ষাবিদ, আর যারা বাকি ছিল তারা হচ্ছে কি ভারতীয় শিক্ষাবিদ। তাহলে এই কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল 10 জন। এদের মধ্যে 3 জন বিদেশি শিক্ষাবিদ এবং সভাপতি সহ অন্যরা ভারতীয় শিক্ষাবিদ ছিলেন। তাহলে 3 জন হচ্ছে বিদেশি আর 7 জন হচ্ছে ভারতীয়। আর বিদেশি সদস্যরা কারা কারা ছিলেন? বিদেশি সদস্যদের মধ্যে ছিলেন ডক্টর জেমস এফ ডাফ, ডক্টর ডক্টর জেমস এফ ডাফ, ডক্টর আর্থার ই মর্গান, ডক্টর টিগার্ট। এবং ভারতীয় সদস্যদের মধ্যে ছিলেন ডক্টর তারাচাঁদ, ডক্টর জাকির হোসেন, ডক্টর লক্ষণস্বামী মুদালিয়র, ডক্টর মেঘনাথ সাহা, ডক্টর কমলনারায়ণ বহল, ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। এদের মধ্যে আবার ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত ছিলেন সদস্য সম্পাদক। রিপোর্ট পেশ। কমিশনের সদস্যগণ ভারতের বিভিন্ন রাজ্যের বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের কর্মপদ্ধতি পরিদর্শন এবং দেশের শিক্ষা সংক্রান্ত সমস্যাবলীর বিভিন্ন দিক পর্যালোচনা করে 747 পৃষ্ঠার একটি দীর্ঘ প্রতিবেদন প্রস্তুত করেন। 1949 খ্রিস্টাব্দে প্রতিবেদনটি সরকারের কাছে পেশ করা হয়। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট এই জায়গাগুলো, ঠিক আছে। 1949 খ্রিস্টাব্দে প্রতিবেদনটি সরকারের কাছে পেশ করা হয়। সরকার এই প্রতিবেদন রিপোর্ট অব দ্য ইউনিভার্সিটি এডুকেশন কমিশন 1948 থেকে 49 নামে পরবর্তীকালে মুদ্রিতভাবে প্রকাশ করেন। উচ্চশিক্ষার লক্ষ্য। মুদালিয়র বলছি, রাধাকৃষ্ণন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের উচ্চশিক্ষার লক্ষ্য। এইমস অফ হায়ার এডুকেশন। কমিশন উচ্চশিক্ষার কয়েকটি লক্ষ্যের কথা উল্লেখ করেছেন। এই লক্ষ্যগুলি হল:
এক, কৃষি, চিকিৎসা, বিজ্ঞান, কলা, প্রযুক্তি প্রায় সব ক্ষেত্রে যোগ্য নেতা সৃষ্টি করা। নেতৃত্বের প্রশিক্ষণ হলো বিশ্ববিদ্যালয়ের মৌলিক কাজ। ২, জাতীয় সংস্কৃতির নবীকরণ এবং সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলিকে ভারতের উন্নত সাংস্কৃতিক ঐতিহ্যের উন্নয়ন করার দায়িত্ব নিতে হবে। যদিও আমাদের বিশ্ববিদ্যালয়গুলি আমাদের জাতীয় জীবন সমন্বয়ের উপযোগী নয়, তাই বিশ্ববিদ্যালয়গুলিকে আধ্যাত্মিকতা ও পাশ্চাত্যের বস্তুবাদ উভয়ই প্রতিপালন করতে হবে। ৩, জীবনের উচ্চ আদর্শ তথা বিচার, সততা, সভ্যতা প্রতিপালন করা এবং নতুন মূল্যবোধগুলিকে সমন্বয়িত উপায়ে গ্রহণ করা। ৪, মানবতার প্রতি ব্যাপকভাবে শ্রদ্ধার ভাব বিকাশ করা। মানবতাবাদ, ভাববাদ এবং ধৈর্যের বিকাশমূলক পীঠস্থান হলো বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার লক্ষ্য হলো মানবতার উন্নয়ন এবং কল্যাণ। ৫, সামাজিক বিচার ও সমতা বজায় রাখা এবং সামাজিক রীতি প্রণয়ন করা। সামাজিক বিকাশ সাধন বিশ্ববিদ্যালয় শিক্ষার অন্যতম লক্ষ্য। সমাজের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের উদ্ভব, তাই সর্বাঙ্গীন বিকাশ ঘটানো বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ। ৬, স্বাধীন চিন্তা, সচেতনতা, স্বাধীনতা ইত্যাদির বিকাশ ঘটানো। বিশ্ববিদ্যালয় হলো পরম উৎকর্ষতার কেন্দ্র, তাই ব্যক্তিত্বের উৎকর্ষতার বিকাশ ঘটানোর চেষ্টা এখানে করা হয়। ৭, বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য হওয়া উচিত জীবনের গণতান্ত্রিক মূল্যবোধ তথা স্বাধীনতা, সমতা, সৌভ্রাতৃত্ববোধ, সহযোগিতা ইত্যাদি সংরক্ষণ করা। ব্যক্তি হলো গণতন্ত্রের মূল, তাই বিশ্ববিদ্যালয় শিক্ষার লক্ষ্য হলো ব্যক্তির অন্তর্নিহিত ক্ষমতাগুলির বিকাশ সাধন করা। ৮, মানব কল্যাণ, আন্তর্জাতিক মৈত্রী, শান্তি, বন্ধুত্ব ও বিশ্ব নাগরিকতার মর্ম উপলব্ধি করা। ৯, বিশ্ববিদ্যালয় শিক্ষার লক্ষ্য হলো জীবনের চলার পথের বিকাশের জন্য মানব সম্পদ ও প্রাকৃতিক সম্পদের ব্যবহার সাধন করা এবং সর্বদিকে জাতীয় বিকাশের চাহিদার ভিত্তিতে মানব সম্পদকে কাজে লাগানো। ১০, উচ্চশিক্ষার লক্ষ্য হলো জাতীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখা। ১১, শিক্ষাকে সামাজিক বিকাশ ও অভিযোজনের উপযোগী করে তোলা। ১২, উচ্চশিক্ষার লক্ষ্য হলো নতুন জীবনের প্রতি উদ্যোগ গ্রহণ। ১৩, অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো শিক্ষাক্ষেত্রে সমসুযোগ প্রদান করা। ১৫, ভারতবর্ষ কৃষিপ্রধান দেশ, প্রায় ৭০% মানুষ গ্রামাঞ্চলে বসবাস করে, তাই গ্রামোন্নয়নের জন্য ভারতবর্ষের বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হওয়া উচিত কৃষি শিক্ষার উন্নতি ঘটানো। ১৬, প্রযুক্তিবিদ্যা আধুনিক ভারতের চিত্রই পাল্টে দিচ্ছে। শুধু তাই নয়, জাতীয় উন্নয়ন এবং অর্থনৈতিক প্রগতির ক্ষেত্রে এটি অন্যতম প্রধান উপাদান। বিশ্ববিদ্যালয়ের উচিত শিক্ষাস্তরে প্রযুক্তিবিদ্যার উন্নতি বিধান করার জন্য প্রয়োজনীয় প্রচেষ্টা গ্রহণ করা। ১৭, প্রকৃতিগত দিক থেকে মানুষ শারীরিক মানসিক বৈশিষ্ট্য সম্পন্ন। এই কারণে বিশ্ববিদ্যালয় শিক্ষার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো দৈহিক শিক্ষার অন্তর্ভুক্ত করা। আর ১৮, বয়স্ক শিক্ষার কর্মসূচির জন্য বিশ্ববিদ্যালয়গুলিকে প্রধান উদ্যোগ নিতে হবে, কারণ গণনিরক্ষরতার মধ্য দিয়ে কোনো জাতির প্রগতি হয় না। এরপর আসছে পরের পয়েন্ট, শিক্ষক। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সাফল্য নির্ভর করে শিক্ষকের চরিত্র, সফলতা ও পেশাগত যোগ্যতার উপর। বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব হলো উন্নত শিক্ষামূলক গুণসম্পন্ন ভালো সংখ্যক যোগ্য শিক্ষক নিয়োগ করা। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ৪ ধরনের মান থাকবে: প্রফেসর, রিডার, লেকচারার এবং ইনস্ট্রাক্টর। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, দেখো এই জায়গাটা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ৪ ধরনের মান থাকবে। একটা হচ্ছে কি না, প্রফেসর, রিডার, লেকচারার এবং ইনস্ট্রাক্টর। এছাড়া থাকবে কিছু সংখ্যক গবেষক শিক্ষার্থী। শিক্ষকদের যোগ্যতার উপর ভিত্তি করে পদোন্নতি হবে। কমিশন সুপারিশ করেছে যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের বেতন কাঠামো কেন্দ্রীয় ও প্রাদেশিক চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের তুলনায় যেন খুব কম না হয়। শিক্ষকদের অবসরের বয়স ৬০ বছর হবে এবং ৬৪ বছর পর্যন্ত তা বিস্তৃত হতে পারে। উচ্চশিক্ষার মান। উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য বিদ্যালয় শিক্ষার বয়সসীমা বিস্তৃত করতে হবে। ইন্টারমিডিয়েট কোর্সকে অন্তর্ভুক্ত করে সর্বসমেত ১২ বছর বয়সসীমা নির্ধারিত হবে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ইন্টারমিডিয়েটের পরে আরম্ভ হবে এবং 3 বছর পর্যন্ত বিস্তৃত হবে। উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং ইন্টারমিডিয়েট কলেজের শিক্ষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা হিসাবে শিক্ষাক্ষেত্রে সতেজতা শিক্ষা বা রিফ্রেশার্স কোর্স চালু করা বিশ্ববিদ্যালয়ের অন্যতম কাজ। বিশ্ববিদ্যালয়ে কলা, বিজ্ঞান ও বাণিজ্য শাখায় 3000-এর বেশি শিক্ষার্থী থাকবে না। কলেজও 1500-র বেশি শিক্ষার্থী ভর্তি করবে না। আর কর্মকালীন দিন 180-র কম হবে না। এখানে যে পয়েন্টগুলো দাগ দিচ্ছে আর কি, যে জায়গাগুলো, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষক শিক্ষার্থীর মধ্যে বন্ধন দৃঢ় করার জন্য টিউটোরিয়াল ক্লাসের ব্যবস্থা করতে হবে। গবেষণার কাজ, গ্রন্থাগারের সুযোগ যথেষ্ট থাকবে এবং শিক্ষণ পদ্ধতিও উন্নত করতে হবে। স্নাতকোত্তর প্রশিক্ষণ এবং গবেষণা কমিশন জ্ঞানের উন্নয়ন প্রসঙ্গে মৌলিক গবেষণার উপর জোর দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের জন্য গবেষণা সামাজিক কাজরূপে গণ্য হয়েছিল। কমিশন মনে করে সেই সময়কালের স্নাতকোত্তর প্রশিক্ষণ গবেষণা কেন্দ্রগুলি গুণগত এবং পরিমাণগত উভয় দিক দিয়ে নিরীক্ষণ করতে হবে। এই প্রসঙ্গে শিক্ষার্থীদের নির্বাচন এবং বিশেষত MA/MSc কোর্স ও গবেষণার জন্য নির্দিষ্ট সম্মতি বজায় রাখা দরকার। কমিশন বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ বৃদ্ধির সুপারিশ করেছে। সেই উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী শিক্ষকদের পর্যাপ্ত সুযোগ ও বেতনের ব্যবস্থা করতে হবে। এখানে এই যে জায়গাটা আলোচনা করলাম, এটা হচ্ছে গবেষণা বলে একটা পয়েন্ট হবে, ঠিক আছে? এখানটা থেকে গবেষণা বলে পয়েন্ট হবে, এখানটা লেখা হয়নি, এটা হবে গবেষণা বলে। এই যে এই জায়গাটা থেকে যে শুরু হচ্ছে, এই জায়গাটা থেকে এর আগেটায় গবেষণা বলে পয়েন্টটা হবে, ঠিক আছে? দেখো তারপরে বাকিটা যেটা রয়ে যাচ্ছে দেখো, সেই উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী শিক্ষকদের পর্যাপ্ত সুযোগ ও বেতনের ব্যবস্থা করতে হবে। পরীক্ষণাগার রক্ষণাবেক্ষণের জন্য অনুদানের পরিমাণ বৃদ্ধি করতে হবে। সেই সঙ্গে এটিও বলা হয় যে স্নাতকোত্তর স্তরে কয়েকটি নতুন বিষয় যেমন সমাজবিজ্ঞান, চারুকলা, সামুদ্রিক জীববিদ্যা, প্রধানবিদ্যা ইত্যাদি ক্ষেত্রে অধ্যয়ন ও গবেষণার ব্যবস্থা করতে হবে। পরের পয়েন্ট চলে যাব, পরের যে পয়েন্ট আছে পাঠ্যক্রম। ইন্টারমিডিয়েট এবং ডিগ্রি স্তরে অতিরিক্ত বিশেষীকরণের কুফল সংশোধন করার জন্য কমিশন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার সূচনার উপর জোর দেয়। কমিশন মনে করে সাধারণ শিক্ষার তাত্ত্বিক ও ব্যবহারিক দিক ইন্টারমিডিয়েট ও ডিগ্রি স্তরে অধ্যয়ন করা উচিত এবং সেই অনুযায়ী পাঠ্যক্রম প্রস্তুত করা প্রয়োজন। সেই সঙ্গে কমিশন প্রস্তাব দেয় যে সাধারণ ও বিশেষ শিক্ষার সম্পর্ক প্রতিটি স্তরের জন্য ক্রিয়াশীল হওয়া দরকার এবং বিভিন্ন জীবিকার জন্য শিক্ষার্থীদের আগ্রহ ও ক্ষমতা নির্ধারিত করে ব্যক্তিসত্তার বিকাশ ঘটানোর প্রতি মনোযোগ দান করা দরকার। পেশাগত শিক্ষা। কমিশন পেশাগত শিক্ষায় বিশ্ববিদ্যালয়ের ভূমিকার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে, যার অন্তর্গত হলো কৃষি, বাণিজ্য, শিক্ষা, প্রযুক্তিবিদ্যা, আইন, চিকিৎসা, ব্যবসায়িক প্রশাসন ইত্যাদি। এই প্রতিটি বিষয়ের ক্ষেত্রে ব্যবহারিক দিকটি বিশেষভাবে যুক্ত থাকবে। তবে দেশের নতুন চাহিদাকে ভিত্তি করে নতুন শাখার সূচনা করতে হবে ও সেই সঙ্গে অন্যান্য দেশের আধুনিক উন্নয়নমূলক দিকগুলিকেও গুরুত্ব দিতে হবে। যেমন 1. কৃষি শিক্ষা। প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চশিক্ষার পাঠ্যক্রমে কৃষি শিক্ষার স্থান দিতে হবে। এই শিক্ষা এবং এর সঙ্গে যুক্ত গবেষণার দায়িত্ব সেই ব্যক্তিদের দিতে হবে যাঁরা এক্ষেত্রে বিশেষজ্ঞ এবং যাঁদের ব্যবহারিক অভিজ্ঞতা আছে। গ্রামাঞ্চলে এই উদ্দেশ্যে কৃষি কলেজ ও বিশ্ববিদ্যালয় গ্রামীণ গড়ে তুলতে হবে। কৃষি কলেজে ব্যবহারিক শিক্ষার পাশাপাশি পরীক্ষণাগার স্থাপন করতে হবে এবং গবেষণা কেন্দ্র গড়ে তোলার সঙ্গে সঙ্গে আর্থিক সহায়তা প্রদান করতে হবে। 2. বাণিজ্যিক শিক্ষা। বাণিজ্য পাঠরত শিক্ষার্থীরা তাদের শিক্ষাবর্ষে 3 বা 4টি ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যবহারিক কাজের সুযোগ যেন পায় তার ব্যবস্থা করতে হবে। স্নাতক স্তর সম্পূর্ণ হওয়ার পর কিছু শিক্ষার্থী বাণিজ্যের কিছু শাখায় বিশেষীকরণ করার সুযোগ পাবে। স্নাতকোত্তর স্তর পুঁথিগত জ্ঞানের মধ্যে আবদ্ধ থাকবে না, বরং ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ থাকবে। 3. শিক্ষার বিজ্ঞান। পাঠ্যক্রমের মধ্যেও যেমন উন্নয়ন ঘটাতে হবে, তেমনি বিদ্যালয়কে অনুশীলনের ক্ষেত্রেও অধিক সময় দিতে হবে। প্রশিক্ষণ কলেজের শিক্ষকগণ যথেষ্ট ব্যবহারিক দিক থেকে অভিজ্ঞতা সম্পন্ন হবেন।
শিক্ষার কোর্স স্থানীয় চাহিদা অনুযায়ী নমনীয় হবে। এছাড়া যারা বেশ কয়েক বছর ধরে শিক্ষণের ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন সেই সব শিক্ষার্থীরা এমএড ডিগ্রি কোর্সে ভর্তি হতে পারবেন। 4, ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি। ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্ষেত্রে উন্নতি ঘটাতে হবে। বর্তমান প্রতিষ্ঠানগুলির উন্নয়নের পাশাপাশি নতুন ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। গবেষণা কেন্দ্র যেগুলি গড়ে তোলা হবে সেগুলির নিয়ন্ত্রণ ও প্রশাসনের দায়িত্ব হয় বিশ্ববিদ্যালয় বা সরকারকে নিতে হবে। তাত্ত্বিক জ্ঞান গ্রহণের পাশাপাশি কর্মশালা ভিত্তিক বা ওয়ার্কশপ বেসড ব্যবহারিক জ্ঞান যাতে শিক্ষার্থীরা গ্রহণ করতে পারে তার জন্য পর্যাপ্ত সুযোগের ব্যবস্থা করতে হবে। 5, আইন শিক্ষা। আইন কলেজগুলিকে পুরোপুরি পুনর্গঠিত করতে হবে। তাছাড়া আইনের স্নাতক স্তরের স্থায়িত্ব বা সময়সীমা 3 বছরের হতে হবে। সেই সঙ্গে আইনের ক্ষেত্রেও ব্যবহারিক শিক্ষার সুযোগ থাকবে। শিক্ষকদের চাকরি স্থায়ী বা আংশিক উভয় সময়ের হতে পারে। আইনের ছাত্রছাত্রীরা অন্য পাঠ্যক্রম অধ্যয়নের অনুমতি পাবে না, তবে কোনো বিশেষ শর্তের পরিপ্রেক্ষিতে ও একমাত্র যোগ্য শিক্ষার্থীরা তার অনুমতি পাবে। 6, চিকিৎসা শিক্ষা। কমিশন সুপারিশ করেছে যে মেডিকেল কলেজে সর্বোচ্চ 100 জন ভর্তি হতে পারবে এবং প্রতি শিক্ষার্থীর জন্য ন্যূনতম 10টি বেডের বা শয্যার ব্যবস্থা থাকবে। গ্রামাঞ্চলেও প্রশিক্ষণের উপযুক্ত ব্যবস্থা থাকবে। প্রাচীন ভারতীয় চিকিৎসা ব্যবস্থার উপর গবেষণা করার জন্য উৎসাহ প্রদান করা হবে। কমিশন চিকিৎসা বিজ্ঞানের স্নাতকোত্তর শিক্ষার জন্য গণস্বাস্থ্য, ইঞ্জিনিয়ারিং ও নার্সিং ইত্যাদি সুযোগ সুবিধারও সুপারিশ করেছে। ধর্মীয় শিক্ষা। ভারতবর্ষ বহু ধর্মাবলম্বী দেশ, তাই ধর্মীয় শিক্ষার একটি বিশেষ স্থান রয়েছে। কমিশন দিনের প্রারম্ভে নীরব প্রার্থনা এবং মহান ধর্মীয় নেতা তথা বুদ্ধদেব, যীশুখ্রিস্ট, গান্ধীজি, কনফুসিয়াস, সক্রেটিস, রামানুজ, মোহাম্মদ, কবির, নানক, গান্ধীজি, এটা বানানটা মিস্টেক হয়েছে, এটা হবে গান্ধীজি প্রমুখ ব্যক্তিদের জীবনী পাঠের সুপারিশ করেছে। শিক্ষার দ্বিতীয় বর্ষে বিশ্ব ধর্মশাস্ত্র থেকে সর্বজনীন প্রকৃতি পাঠ এবং তৃতীয় বর্ষে ধর্মীয় দর্শনের কেন্দ্রীয় সংস্থা পাঠের সুপারিশ করেছে। এরপর আসছে নির্দেশদানের মাধ্যম বা ভাষা শিক্ষা। কমিশন খুব সুন্দরভাবে নির্দেশদানের মাধ্যমকে কেন্দ্র করে গড়ে ওঠা জটিল বিতর্কের সমাধানের চেষ্টা করেছে। যেমন 1, আঞ্চলিক ভাষার উন্নয়ন ঘটাতে হবে। 2, কেন্দ্রীয় ভাষার উৎস হবে হিন্দি, দেবনাগরী অক্ষর। 3, আন্তর্জাতিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক শব্দ বা পদ গৃহীত হবে। 4, রাজ্য সরকারগুলিকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ভাষারূপে হিন্দিকে বাধ্যতামূলক করার উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। 5, উচ্চশিক্ষার নির্দেশদানের মাধ্যমের জন্য ইংরেজির প্রতিস্থাপন হিসেবে যে কোনো আঞ্চলিক ভাষা গৃহীত হবে। 6, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষার্থীরা 3টি ভাষার সঙ্গে পরিচিত হবে। একটা হচ্ছে আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা, কেন্দ্রীয় ভাষা এবং ইংরেজি। 7, উচ্চ বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে ইংরেজি পড়ানো হবে। কমিশন এটিও জোর দিয়ে বলেছে যে ভারতের শিক্ষা ও বৌদ্ধিক জীবনে ইংরেজি একটি গুরুত্বপূর্ণ স্থান গ্রহণে অগ্রাধিকার পাবে। পরীক্ষা ব্যবস্থা। কমিশন তৎকালীন পরীক্ষা ব্যবস্থার কঠোর সমালোচনা করে এর উন্নয়নের জন্য সুপারিশ করেছে। রচনাধর্মী অভিক্ষার পরিবর্তে নৈর্ব্যক্তিক অভিক্ষার সূচনা করতে হবে। সারা বছর ধরে যেসব শিক্ষার্থীরা কাজ করবে তাদের বিবেচনা করে দেখা হবে এবং 1/3 নম্বরের জন্য সংরক্ষিত করা হবে। 3 বছরের ডিগ্রি কোর্সের প্রতি বছর একটি জন পরীক্ষা পাবলিক এক্সামিনেশন সংগঠিত হবে। বিষয়গত ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা লাভ না করা পর্যন্ত কাউকে পরীক্ষক রূপে নিযুক্ত করা হবে না এবং যিনি পরীক্ষক হবেন তিনি 3 বছরের জন্য নিযুক্ত হবেন। সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান সমান হবে। যে শিক্ষার্থীরা 70% বা তারও বেশি নম্বর পাবে তারা প্রথম বিভাগ, যারা 55 থেকে 69% নম্বর পাবে তারা দ্বিতীয় বিভাগ, যারা 40 থেকে 54% নম্বর পাবে তারা তৃতীয় বিভাগে উত্তীর্ণ হবে। সাধারণ জ্ঞানে কতটা দক্ষতা আছে তার জন্য মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, কোনো গ্রেস নাম্বার দেওয়া চলবে না। এরপর আসছে শিক্ষার্থী কল্যাণ। কমিশন শিক্ষার্থীর কল্যাণ সাধনের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে এবং সেই উদ্দেশ্যে শিক্ষার্থীদের নানা ধরনের সংস্থার বিশ্লেষণের চেষ্টা করেছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য শিক্ষার্থীদের নির্বাচন বিচারসম্মত হবে।
শিক্ষায় সমসুযোগ বজায় রাখার জন্য দরিদ্র অথচ মেধাবী ছাত্রছাত্রীদের স্কলারশিপ ও অনুদান দেওয়া হবে এবং পরীক্ষার মাধ্যমে মেধা বিচার করা হবে। বিভিন্ন সমাজসেবামূলক কাজে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করা হবে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে কমিশন বলেছে, বছরে একবার বিনা পয়সায় চিকিৎসামূলক পরীক্ষা, সস্তায় দ্বিপ্রহরের আহার, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ঔষধালয়ের ব্যবস্থা, সঠিক হোস্টেল এবং থাকার ব্যবস্থা, পর্যাপ্ত খেলাধুলার আয়োজন, বাধ্যতামূলক শারীরশিক্ষার অধিকর্তা নিয়োগ ইত্যাদির ব্যবস্থা করতে হবে। ন্যাশনাল ক্যাডেট কর্পস বা এনসিসি প্রশিক্ষণের উপরও জোর দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের চরিত্র গঠন এবং নেতৃত্বের গুণাবলীর বিকাশের জন্য ছাত্র সংগঠন বা স্টুডেন্ট ইউনিয়ন গঠনের কথাও বলা হয়েছে। শিক্ষার্থীদের সমস্যা নিরীক্ষণের জন্য শিক্ষার্থীর কল্যাণকর পরামর্শ পর্ষদ গঠনের কথা উল্লেখ করা হয়েছে। নারী শিক্ষা, প্রতিটি সমাজে নারীদের যথাযথ স্থান দেওয়া দরকার। সেই সঙ্গে নারীদের শিক্ষার সুযোগ বৃদ্ধি করতে হবে। সব ধরনের সুযোগের পাশাপাশি কলেজীয় শিক্ষা স্তরে সাধারণ শিক্ষা গ্রহণের পরিবেশ গড়ে তুলতে হবে। সহশিক্ষামূলক ব্যবস্থায় ছেলেরা যেন মেয়েদের প্রতি সহবত মেনে ব্যবহার করে। পাঠ্যক্রমে বিষয় নির্বাচনের ক্ষেত্রে নারীরা যাতে তাদের পছন্দ ও ক্ষমতা অনুযায়ী শিক্ষা গ্রহণে সমর্থ হয় তার সুপারিশ করেছে। একই কাজের জন্য মহিলা শিক্ষকদের এবং পুরুষ শিক্ষকদের সমান বেতন দিতে হবে। এরপর আসছে প্রশাসন। কমিশন বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয়ের উল্লেখ করেছে, যেমন জাতীয় স্তরে, রাজ্য স্তরে, অনুমোদিত, অনুমোদিত, আবাসিক, আবাসিক নয়, সরকারি, বেসরকারি, যুক্তরাষ্ট্রীয়, একক ইত্যাদি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে যুগ্ম তালিকায় স্থান দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা সেটাকে কি যুগ্ম তালিকায় স্থান দিতে হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষা এবং প্রশাসনের ন্যূনতম মান কেন্দ্রীয় সরকার নিশ্চিত করবে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় জাতীয় গবেষণা পরীক্ষাগার এবং বৈজ্ঞানিক নিরীক্ষণ ইত্যাদির মধ্যে যোগাযোগকারী মাধ্যম হবে কেন্দ্রীয় সরকার। বিশ্ববিদ্যালয়ে অনুদান বণ্টনের জন্য একটি কেন্দ্রীয় মঞ্জুরি কমিশন গড়ে তুলতে হবে। উপাচার্যকে অবশ্যই পূর্ণ সময়ের বেতনভুক্ত অগ্রাধিকার দিতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে অন্তর্ভুক্ত হবে পরিদর্শক, আচার্য, উপাচার্য, সেনেট, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, ফ্যাকাল্টি কাউন্সিল, বোর্ড অফ স্টাডিজ, আর্থিক কমিটি, নির্বাচন কমিটি প্রভৃতি। অর্থ, উচ্চশিক্ষার সমস্ত দায়িত্ব সরকারের হাতে ন্যস্ত। সরকারি কলেজগুলির সঙ্গে বেসরকারি কলেজগুলিকেও আর্থিক সহায়তা দিতে হবে। শিক্ষকদের 1% ভাগ বেতন সরকারের হাতে ন্যস্ত এবং এর জন্য অতিরিক্ত 100 কোটি টাকা ব্যয় হবে। নতুন বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিতে হবে। নতুন বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিতে হবে। শহরাঞ্চলের মতো গ্রামাঞ্চলেও বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হবে। যথাশীঘ্র সম্ভব বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গড়ে তুলতে হবে এবং এর মাধ্যমেই সরকারি অনুদান বণ্টন করা হবে। উচ্চশিক্ষার উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয় কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের কাছ থেকে অনুদান পায়, কিন্তু কলেজগুলি কেন্দ্রীয় সরকার বা বিশ্ববিদ্যালয় থেকে কোনো আর্থিক সহায়তা পায় না। তারা রাজ্য সরকারের কাছ থেকে কিছু অনুদান লাভ করে, কিন্তু এই অনুদানের কোনো নির্দিষ্ট হার বা রেট ছিল না। কমিশনের মতে উচ্চশিক্ষার উন্নয়ন ও সম্প্রসারণ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আর্থিক সমৃদ্ধি ছাড়া সম্ভব নয়। কলেজ এবং বিশ্ববিদ্যালয় রাজ্য সরকারের কাছ থেকে নিম্নলিখিত ক্ষেত্রে অনুদান লাভ করে, সেগুলি হলো গৃহ নির্মাণ অনুদান, উপকরণ স্বরূপ অনুদান, গ্রন্থাগার, পুস্তক ইত্যাদির জন্য অনুদান, হোস্টেলের অনুদান, শিক্ষকদের বেতন, শিক্ষকদের পেনশন, স্কলারশিপ এবং গবেষণার জন্য অনুদান, বিদেশে পড়ার অনুদান, দৈহিক কার্যাবলী, আর 10 হচ্ছে স্বাস্থ্য কর্মসূচি প্রভৃতি। এরপর আসছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনেরই আর একটা অংশ, সেটা হচ্ছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা বা কনসেপ্ট অফ রুরাল ইউনিভার্সিটি। রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্টে একটি বিশেষ দিক ছিল গ্রামীণ শিক্ষা সম্বন্ধে একটি নতুন চেতনা। ভারত স্বাধীনতা লাভ করার পর ভারতের হাজার হাজার গ্রামের বিশেষ প্রয়োজন মেটানোর জন্য বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা দেখা যায় এবং তা থেকেই গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনাটি সৃষ্টি হয়। ভারতের চিরাচরিত গ্রামীণ ঐতিহ্যকে স্বীকার করে এবং অর্থনৈতিক ক্ষেত্রে গ্রামের গুরুত্ব উপলব্ধি করে কমিশন মন্তব্য করেন,
প্রচলিত শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গ্রামের শিক্ষার্থীদের উপযুক্ত প্রয়োজন মেটাতে অক্ষম। তাই ভারতের হাজার হাজার গ্রামের শিক্ষার্থীদের বিশেষ প্রয়োজন মেটানোর উপযোগী বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজন। রাধাকৃষ্ণন কমিশন, এটা কুয়ান হয়ে গেছে, এটা রাধাকৃষ্ণন হবে, ঠিক আছে। এটা রাধাকৃষ্ণন কমিশন বুঝেছিলেন যেসব ছেলে মেয়ে গ্রামে বাস করে এবং যাদের শহরে পড়ার সুযোগ হয় না, তাদের উচ্চশিক্ষার জন্য গ্রামীণ বিশ্ববিদ্যালয় নামে একটি নতুন শ্রেণীর বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা গ্রহণ করেছিলেন। গ্রামের মানুষ যাতে গ্রামে থেকেই নিম্ন স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত শিক্ষালাভ করতে পারে, সেদিকে লক্ষ্য রেখে রাধাকৃষ্ণন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা রচনা করেন। ভারতের অর্থনৈতিক ভারতের সমাজ, সংস্কৃতি, অর্থনৈতিক জীবনে গ্রামের গুরুত্ব অনুভব করে শিক্ষা ব্যবস্থাকে গ্রাম জীবনের সঙ্গে সমন্বয় সাধনের কথা বলেছিলেন। কমিশনের মতে গ্রামের সমাজ জীবন ও শহরের সমাজ জীবনের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে, তাই গ্রামীণ উচ্চশিক্ষা ও নাগরিক উচ্চশিক্ষার মধ্যে কিছুটা পার্থক্য থাকবে। শহরে ও গ্রামের অধিবাসীদের জীবিকা, শিক্ষার মান ও সামাজিক সমস্যার পার্থক্যের দিকে লক্ষ্য রেখে এই উচ্চশিক্ষার পরিকল্পনার কথা বলা হয়েছে। যেমন শহরের উচ্চশিক্ষায় কারিগরি, যন্ত্রশিক্ষা, চিকিৎসাবিদ্যা প্রভৃতি প্রাধান্য লাভ করে থাকে, সেখানে গ্রামীণ উচ্চশিক্ষা প্রাধান্য লাভ করবে জনশিক্ষা, কৃষি, গ্রামোন্নয়ন, সমাজ উন্নয়ন প্রভৃতি। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি, শিক্ষাদান পদ্ধতি ও অন্যান্য বিষয়ের পরিকল্পনা করার সময় গ্রাম্য জীবনের প্রয়োজনের দিকে লক্ষ্য করার কথা বলা হয়েছিল। তারপর হচ্ছে এই কমিশনের রিপোর্টে দেখো, এটাকে ফের আরেকবার বলে দিচ্ছি যে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি, শিক্ষাদান পদ্ধতি ও অন্যান্য বিষয়ের পরিকল্পনা করার সময় এটাকে দুবার লেখা হয়ে গেছে। পরিকল্পনা করার সময় গ্রাম্য জীবনের প্রয়োজনের দিকে লক্ষ্য করার কথা বলা হয়েছিল এই কমিশনের রিপোর্টে, ঠিক আছে। কমিশন ডেনমার্কের জনতা কলেজ বা পিপলস কলেজ এবং গান্ধীজির বুনিয়াদী শিক্ষাকে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার আদর্শরূপে গ্রহণ করে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। ডেনমার্কের জনতা কলেজ বা পিপলস কলেজ এবং গান্ধীজির বুনিয়াদী শিক্ষাকে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার আদর্শরূপে গ্রহণ করা হয়। এটা থেকে কিন্তু এসএলএসটি এবং দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার থেকে কিন্তু প্রশ্ন হয় এই জায়গা থেকে। ওয়ার্ধা পরিকল্পনায় নিম্ন বুনিয়াদী, উচ্চ বুনিয়াদী, উত্তর বুনিয়াদী শিক্ষার প্রস্তাব ছিল। কমিশন এই পরিকল্পনায় আরও ব্যাপক রূপ নিয়ে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত একটি সর্বাঙ্গীন শিক্ষা ব্যবহার প্রস্তাব করা হয় যে শিক্ষা ব্যবস্থার হবে। কমিশন এই পরিকল্পনায় আরও ব্যাপক রূপ দিয়ে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত একটি সর্বাঙ্গীন শিক্ষা ব্যবস্থার প্রস্তাব করেন হবে। এটা ব্যবহার হয়ে গেছে, ব্যবস্থার প্রস্তাব করা হয়েছে। গ্রামীণ শিক্ষার এক প্রান্তে থাকবে বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা ও অন্য প্রান্তে থাকবে গ্রামীণ বিশ্ববিদ্যালয়। এই দুই প্রান্তের মাঝখানে সামগ্রিক গ্রামীণ শিক্ষা যেসব পড়েতে বিভক্ত হবে তা হলো, এটাও কিন্তু দেখো এখানে যে কটা পয়েন্ট আলোচনা করা হবে খুবই গুরুত্বপূর্ণ। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের যে স্তর বা কাঠামো সেটা দেখো, এক হচ্ছে কি না প্রাথমিক স্তরে 7 কিংবা 8 বছর ব্যাপী বুনিয়াদী শিক্ষা, খ পরবর্তী 3 বছরের উত্তর বুনিয়াদী বা মাধ্যমিক স্তর, গ গ্রামীণ কলেজ শিক্ষা 3 বছরের, আর ঘ স্নাতক স্তর বা বিশ্ববিদ্যালয় শিক্ষা 2 বছরের। দেখো এইখানে যে 4টে পয়েন্ট আছে, যে স্তরগুলো আছে, খুবই গুরুত্বপূর্ণ। তারপর আসছে শিক্ষার্থীরা মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করে গ্রামীণ বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করবে। মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে বহুবিধ বিষয় পড়ানোর ব্যবস্থা থাকে। প্রত্যেক মহাবিদ্যালয়ে 300-র অধিক ছাত্রছাত্রী থাকবে না। বিশ্ববিদ্যালয়ে 2,500 ছাত্রছাত্রী থাকবে। এর মহাবিদ্যালয়গুলিতে ব্যবহারিক ও বৌদ্ধিক শিক্ষার ব্যবস্থা থাকবে এবং উভয় শিক্ষা সমমর্যাদা সম্পন্ন হবে। গ্রামীণ বিষয়গুলি ব্যতীত অন্যান্য অনেক বিষয় থাকবে যেগুলি ভবিষ্যতে কাজে লাগবে। গ্রামীণ শিক্ষা ব্যবস্থা প্রচলিত পরীক্ষা থেকে পৃথক থাকবে। সমস্ত স্তরেই শিক্ষা হবে কর্মকেন্দ্রিক এবং গ্রাম অভিজ্ঞতা ভিত্তিক। কমিশন মনে করেন মাধ্যমিক বিদ্যালয়কে কেন্দ্র করে যাতে একটি আদর্শ পল্লী গড়ে তোলা যায়, এই ধরনের গ্রামের পরিকল্পনা ও সংগঠনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা আধুনিক উন্নত ধরনের গ্রাম গঠনের কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার সুযোগ পাবে এবং আদর্শ জীবনযাত্রার সঙ্গে পরিচিত হবে। বিষয়বস্তুর বৈচিত্র্য হবে কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার
বৈশিষ্ট্য, অর্থাৎ কয়েকটি স্কুলকে কেন্দ্র করে থাকবে একটি গ্রামীণ কলেজে সাধারণ উচ্চশিক্ষার পাঠ্যক্রম এবং গ্রাম্য জীবনের সাথে সংশ্লিষ্ট বিশেষ শিক্ষা। কয়েকটি কলেজকে কেন্দ্র করে থাকবে গ্রামীণ বিশ্ববিদ্যালয়। গ্রামীণ কলেজের ও বিশ্ববিদ্যালয় শিক্ষার পাঠ্যক্রমে বৌদ্ধিক জ্ঞান ও ব্যবহারিক জ্ঞানের সার্থক সমন্বয় ঘটাতে হবে। বিশ্ববিদ্যালয় স্তরে গ্রামীণ শিল্প, অর্থনীতি, সংস্কৃতি ইত্যাদি বিষয়ে গবেষণার সুযোগ থাকবে। এভাবে গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনাটি বাস্তবায়িত করতে পারলে সত্যিই নতুন ভারত গড়ে উঠবে। গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে রাধাকৃষ্ণন কমিশনের প্রস্তাব নিঃসন্দেহে প্রগতিশীল এবং যুগোপযোগী। গ্রামীণ জীবনের উপযোগী শিক্ষা প্রবর্তনের যে স্বপ্ন কমিশন দেখিয়েছিলেন সেটি বাস্তব রূপদান করা সম্ভব হয়নি। তথাপি গ্রামীণ উচ্চশিক্ষার বিষয়ে ভারত সরকারের পরামর্শে 1956 সালে, দেখো এই জায়গাটাও গুরুত্বপূর্ণ, যে গ্রামীণ উচ্চশিক্ষার বিষয়ে ভারত সরকারের পরামর্শে 1956 সালে গ্রামীণ উচ্চশিক্ষা পরিষদ বা ন্যাশনাল কাউন্সিল রুরাল হায়ার এডুকেশন প্রতিষ্ঠিত হয়। এই কাউন্সিল গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের বদলে কয়েকটি নির্দিষ্ট কেন্দ্রের রুরাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরামর্শ দেয়। সেইভাবে সারা ভারতে 14টি ইনস্টিটিউট স্থাপিত হয়। এর মধ্যে পশ্চিমবঙ্গের শ্রীনিকেতন অন্যতম। এছাড়াও তামিলনাড়ুর গান্ধীগ্রাম, দিল্লির জামিয়ানার, রাজস্থানের উদয়পুর, মহারাষ্ট্রের অমরাবতী, মহারাষ্ট্রের ওয়ার্ধা, মধ্যপ্রদেশের ইন্দোর, কেরলের সজপুর, গুজরাটের সানোজোয়া প্রভৃতি। ওই রিপোর্টে প্রস্তাব করা হয় যে গ্রামীণ অর্থনীতি, সমবায়, গ্রামীণ সমাজতন্ত্র এবং সমষ্টি উন্নয়ন প্রভৃতি বিষয়ে এইসব প্রতিষ্ঠান স্নাতকোত্তর শিক্ষা এবং উপাধি দেবে। কিন্তু বাস্তবে এইসব প্রতিষ্ঠান পাঠ্য হিসাবে যেসব কোর্স চালু করা হয় সেগুলি নিম্নরূপ: 3 বছরের গ্রামীণ বিজ্ঞান কোর্স, 2 বছরের কৃষি বিজ্ঞান কোর্স, 3 বছরের গ্রামীণ ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স। এরপর আসছে সবার শেষে উপসংহার বা কনক্লুশন। রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি স্বাধীন ভারতের শিক্ষার ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ। বিশেষ করে উচ্চশিক্ষার লক্ষ্য সম্পর্কে এই কমিশনের বক্তব্য সময়োপযোগী ও প্রগতিশীল। কমিশন একদিকে যেমন প্রগতিশীল শিক্ষার উপর জোর দিয়েছেন, তেমনি ভারতের যেসব প্রাচীন ভাবধারায়, ঐতিহ্যের, সংস্কৃতির সত্যিকারের গুরুত্ব আছে সেগুলিকেও কমিশন শিক্ষা ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত করতে সুপারিশ করেছেন। কমিশন উচ্চশিক্ষার আদর্শের ক্ষেত্রে সুবিচার, সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ববোধ এই 4টি গণতান্ত্রিক বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে শিক্ষাক্ষেত্রে একটি নতুন ব্যাখ্যা দিয়েছেন। এছাড়াও উচ্চশিক্ষার জন্য কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় নামে একটি নতুন শ্রেণীর বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা গ্রহণ করেছিলেন। রাধাকৃষ্ণন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা রচনা করেন। রাধাকৃষ্ণন কমিশনের উল্লেখযোগ্য দিক ছিল গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে নতুন ভারত গড়ে তোলা। তো এই ছিল তোমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন, তার সাথে সাথে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা। তো এখানেতেই ভিডিও শেষ করছি। পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে।